তুমি কে আমি কে, চলছে লড়াই চলবে, হেফাজত লড়বে। নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার চায় হেফাজত। 4 দাবিতে সোহরাওয়ার্দী মহাসমাবেশ। করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। জনসম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন বিএনপি নেতা হাফিজের। মানবিক করিডোর বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি গণ অধিকারের। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। মানবিক করিডোর, আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে রাজপথে নামা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় আপত্তি জাতীয়তাবাদী সমমনা জোটের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জামায়াত আমিরের। কাল লন্ডন থেকে বিমানের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। সিলেটে যাত্রাবিরতি শেষে ঢাকায় পৌঁছাবেন সোমবার। সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ। বেশি শর্ত দিলে আইএমএফ এর ঋণ নাও নিতে পারে বাংলাদেশ, জানালেন বিশেষ সহকারী। গ্যাসের দামের সঙ্গে বাড়ছে উৎপাদন খরচও, রফতানিতে পিছিয়ে পড়ার শঙ্কা। এবং ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রা শুরু। প্রথম দিনে 419 যাত্রী নিয়ে সৌদি আরবের পথে বিমান। এবার 17টি ফ্লাইটে যাবেন 7000 মুসল্লি। ব্যবস্থাপনায় সন্তোষ। চার দফা আদায়ে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে ঢল নামে জনতার। দ্রুত নারী কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন নেতারা। অনুরোধ জানান করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর। সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। ভোর থেকেই সারা দেশ থেকে দলে দলে কর্মসূচিতে আসতে থাকেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন দাবি দাওয়া। নেতারা তাদের বক্তব্যে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি করেন। এ সময় মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানান ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা ভারতকে শায়েস্তা করেছি, যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সমাবেশে উপস্থিত হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইসলামের জন্য বৃহত্তর লড়াই গড়ে তোলার পাশাপাশি শেখ হাসিনার বিচার দাবি করেন মাহমুদুর রহমান। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারই হবে সংস্কারের প্রথম ধাপ। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। মহাসমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে
বিভাগীয় সম্মেলন করা হবে। নারীদের অসম্মান ও দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও সাফ জানান হেফাজত নেতারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। পুরো জাতি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভোটের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কুরআন বিরোধী কোনো সুপারিশ দেশের মানুষ মানবে না উল্লেখ করে নারী সংস্কার কমিশনকে বাতিলের দাবি তার। 14 বছর পর জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। শনিবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেন সারা দেশের জেলা ও মহানগরীর নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্বোধনী বক্তব্যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ কুরআন বিরোধী আখ্যা দিয়ে ডাক্তার শফিকুর রহমান দ্রুত কমিটি বাতিলের দাবি জানান। কুরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি। ওই কমিটিই বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াত আমির। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। দেশকে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চান ডাক্তার শফিকুর রহমান। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচন দিতে চায় না অন্তর্বর্তী সরকার, উপদেষ্টাদের কথায় তা পরিষ্কার। এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। দুপুরে মতিঝিলে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জনসম্মতি ছাড়াই মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা এমন প্রশ্ন হাফিজের। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। অবিলম্বে মানবিক করিডোর বাতিল না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন দলের সভাপতি নুরুল হক নূর। বলেন, রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত দিতে পারে না। এছাড়াও আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দেয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের প্রায় 3 শতাধিক নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দেয় গণ অধিকার পরিষদে। গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দ্বিতীয়ত ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, এবং তৃতীয়ত প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, আগামীতে আবার রাজপথে নামা হবে। অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছুর সমাধান দেয়া সম্ভব নয়, তাই এ ধরনের সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়।
সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে আলোচনায় যোগ দেয় জাতীয়তাবাদী সমমনা জোট। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবে রাষ্ট্র গড়ার বিষয়ে একমত হওয়া সম্ভব। জাতীয় স্বার্থে যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা। প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে জাতীয়তাবাদী সমমনা জোট সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, 2 বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন মানবিক করিডোরের কথা বলছে, এটা তো দেশের সাথে একটা বৈদেশিক চুক্তি হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। এটাতে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে? এটা যে আরেকটা গাজা হবে না, সেটা কে বলতে পারে? বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে মার্ক্সবাদী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এর আগে দলটির সমন্বয়ক মাসুদ রানা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন বাতিল চাওয়া গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। কোনো কমিশনের প্রস্তাবনায় কিন্তু আমরা খারিজ করতে চাই না। আমরা দেখছি যে একটা বাতিল করার এক ধরনের প্রবণতা আছে। নারী সংস্কার কমিশন সেটা বাতিল করে দাও। আমরা মনে করি যে এটা কিন্তু অভ্যুত্থানের চেতনার সাথে পরিপন্থী। দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করবে কমিশন। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা শেষে কাল লন্ডন থেকে বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। স্বাস্থ্যগত জটিলতার পরও নিয়মিত ফ্লাইটে ফিরতে নিজেই সম্মতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 3 মাস 25 দিন পর 4 মে লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী উড়োজাহাজ রওনা দেবে এবং পরের দিন সোমবার বেলা 11টায় সিলেট হয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। তার সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা শামিলা রহমান। আগামী রবিবার দিন ইনশাআল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে উনি যাবেন। আমরা আশা করছি যে 6টা ফ্লাইট যাবে এবং উনি সিলেটে ট্রানজিট 1 ঘন্টা থাকবে এবং সিলেট থেকে ঢাকা পৌঁছাবে 10:55-তে। যুক্তরাজ্যের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দলের হাজারো নেতাকর্মী খালেদা জিয়াকে বিদায় জানাতে ইতিমধ্যে প্রস্তুত। তার সঙ্গে দেশে আসছেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক। আমরা সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টে যাব, আমরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকবো। আমরা মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমরা এখানে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে এবং ওইখানে সালাম জানাবেন সবাই। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডনে আসেন খালেদা জিয়া। টানা 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। বিএনপির নেতাকর্মীরা ধারণা করেছিলেন মায়ের সাথে দেশে ফিরবেন তারেক রহমান, তবে রাজনৈতিক নানা সমীকরণের বিবেচনায় এখনই ফিরছেন না তিনি। অন্যদিকে দেশে ফিরে দলের হাল ধরতে সক্রিয় ভূমিকা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। তবে সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গুলশান কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। ভাষার মাধ্যমে পরস্পর সহযোগিতা, একটা সহৃদয়তা সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি। আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন
সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম, প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই, নাহলে কাল হই, যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো, আপনাদের সকলের কাছে পৌঁছে দেবো। কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এবং আমাদের নেতৃবর্গ তো দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করেন। এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। সরাসরি যুক্ত ছিলাম বিএনপির গুলশান কার্যালয় থেকে। বেশি শর্ত জুড়ে দিলে আইএমএফ এর ঋণ বাংলাদেশ নাও নিতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তার মতে সংস্থাটির সব শর্ত মানলে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাজেট বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। আরও জানান, আগামী বছরই স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নেবে বাংলাদেশ। আবার আমি যদি আইসিইউ থেকে বেরিয়ে আসি তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি এবং অন্যান্য দাতারা বলে যে না 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 ওখানে না থাকলে আমাদের টাকাও দেবো না। আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করে আমরা বলবো যে দরকার নেই আপনাদের। তারপরে ডেটা ফেটা ভুল থাকলো, প্রিপারেশন কিছু থাকলো, আমরা 6 মাসের মধ্যে ইকোনমিকে আমরা টার্ন অ্যারাউন্ড করেছি, আইসিইউ থেকে বাইর করে আনছি। তাহলে আমি এখন ফিরে আসবো কেন? আমি তো উঠে যাওয়ার মতো ক্ষমতা করে ফেলছি। সন্ধ্যার সময় আরো থাকছে ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, ক্রিকেট বোর্ডের যোগ্য ব্যক্তিদের নির্বাচনের আহ্বান তামিম ইকবালের, রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চান আমিনুল হক। চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। 419 জন যাত্রী নিয়ে কিছুক্ষণ পর সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রথম ফ্লাইট। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এবার 17টি ফ্লাইটে করে মোট 7,000 যাত্রী যাবেন চট্টগ্রাম থেকে। গতবার গিয়েছিলেন 8,000-এর বেশি। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে শুরু হলো এই সংস্থার পথচলা। বিসিবি, বাফুফে সহ দেশের সব ক্রীড়া সংস্থাগুলোকে রাজনীতি মুক্ত রাখার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা। ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। শুধু স্বৈরাচারের দোষরদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে কখনোই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।